হেডিং আছে কি চেঞ্জ কেস। আজকে আমরা প্রথমে জানবো চেঞ্জ কেস কিভাবে করতে হয়। চেঞ্জ কেস মাইক্রোসফট ওয়ার্ডে বলা হয়ে থাকে লেখার স্ট্রাকচার বা লেখার গঠনকে। যেমন দেখবে আমরা ইংলিশ শব্দ বা ইংলিশ সেন্টেন্স যখন লিখি খাতায়, তখন তার অনেক রূপ আছে, মানে তার অনেক স্ট্রাকচার আছে। যেমন আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখি, তো প্যারাগ্রাফের ক্ষেত্রে কি হয়, প্রথম সেন্টেন্সের ফার্স্ট ক্যারেক্টার আমরা ক্যাপিটাল করে থাকি, তারপরে আবার ফুল স্টপ দেওয়ার পরে আবার আমরা ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল করি। তো এটা একটা লেখার স্টাইল। আবার অনেক সময় আমরা কি করি, এ টু জেড ক্যাপিটাল লিখি, তো লেখার এটা একটা স্টাইল বলতে পারো। তারপরে এ টু জেড আমাদেরকে অনেক সময় ছোট হাতেরও লিখতে হয়। তারপরে আমরা অনেক সময় যখন কোনো টাইটেল দিই, দেখা গেল তোমার নামের, তুমি তোমার নামটা সিগনেচার করছো, তখন আমরা কি করি, নামের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল করি, আবার টাইটেলের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল করি। তো এটা একটা লেখার স্টাইল। বা তোমাকে যদি বলা হয় যে একটা হেডিং দাও, লেটস তোমাকে বললো যে নহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার হেডিং দাও, তো আমরা কি করি, নহাটির এন ক্যাপিটাল, আবার ইউথের ওয়াই ক্যাপিটাল, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল করে থাকি অনেক সময় হেডিং পারপাস। তো এটা একটা লেখার স্টাইল। তো আমাদের ইংলিশের অনেক রূপ আছে লেখা, যেটা আদার্স ল্যাঙ্গুয়েজে নেই। তো মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় ইংলিশের এই যে ধরন, সেটাকে বলা হচ্ছে চেঞ্জ কেস, বা সেটাকে আমরা কেস বলি। তো যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখি, কোনো সেন্টেন্স লিখি, সেন্টেন্সে কি হয়, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হয়, তারপরে আবার ফুল স্টপের পরে আবার ক্যাপিটাল হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় এই কেসটাকে আমরা বলবো কি সেন্টেন্স কেস। তো সেন্টেন্স কেস, সেন্টেন্সের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হবে, ফুল স্টপ হবে, তবে আবার ক্যাপিটাল হবে। আর এ টু জেড যদি আমরা ছোট হাতে লিখি, তখন মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় সেটাকে বলা হয় কি লোয়ার কেস। এবং এর ঠিক অপোজিট, এ টু জেড যদি আমরা ক্যাপিটালে লিখি, তখন সেটাকে বলবো আমরা কি আপার কেস। আর যেটা আমরা বললাম যে টাইটেল পারপাসে যেগুলো আমরা ব্যবহার করি, প্রথম অক্ষরগুলো আমরা ক্যাপিটাল করে থাকি। যদি কোনো হেডিং দিই বা কোনো নাম লিখি, তখন আমরা কি হয়, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল করি। তো এটাকে আমরা পুরোনো ভার্সন অনুযায়ী এর নাম হচ্ছে টাইটেল কেস। এখন এখানে টাইটেল কেসটা নেই, এখানে টাইটেল কেসের নাম পরিবর্তন করে করা হয়েছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হবে, সেটাই বলা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তো এই চারটে কেস জেনারেলি আমরা লেখার মধ্যে দেখতে পাই। আর 5 নম্বর যে কেসটা আছে টগল কেস, এটা অ্যাকচুয়াল অপোজিট ফর্মে ট্রান্সফার করে দেবে। যদি তোমার কোনো লেখা স্মলে লেখা থাকে, যদি আমি টগল কেসে ট্রান্সফার করে দিই, তা সেক্ষেত্রে কি হবে, তার অপোজিট কেসে ট্রান্সফার হয়ে যাবে, মানে সেটা ক্যাপিটাল হয়ে যাবে। আবার যদি কোনো লেখা ক্যাপিটাল স্মল ইউজ করে লেখা আছে, দেখা গেল তোমার সেন্টেন্স কেসে ক্যাপিটাল স্মল দুটোকেই ইউজ করে লেখা আছে, এবার যখন আমরা এটাকে টাইটেল কেসে ট্রান্সফার করব, তো অটোমেটিক্যালি কি হবে, তোমার যেটা ক্যাপিটাল থাকবে সেটা স্মল করে দেবে, আর যেটা স্মল থাকবে সেটা ক্যাপিটাল করে দেবে। অনেক সময় আমরা ভুলবশত টাইপ করে ফেলি, তোমার ক্যাপস লক অন আছে, তুমি বুঝতেই পারোনি, টাইপ করতে লেগেছো, নিয়ে 5 লাইন টাইপ করে ফেলেছো, নিয়ে দেখতে পাচ্ছ যখন মনিটরে তাকাচ্ছ, মানে তুমি মনিটরে তাকাওনি, টাইপ করে ফেলেছো অনেকক্ষণ। তো মনিটরে যখন তাকাচ্ছ, তখন দেখতে পাচ্ছ কি যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ছোট হয়ে গেছে, বাকি বড় হয়ে গেছে। এরকম হবে যদি ক্যাপস লক অন হয়ে থাকে, মানে যেখানে তুমি ক্যাপিটাল করতে চেয়েছো সেখানে স্মল হয়ে গেছে যেহেতু ক্যাপস লক অন আছে, আর নর্মাল লিখেছে তখন কি সেগুলো ক্যাপিটাল হয়ে গেছে।
তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার কি হয়ে আছে, ক্যাপিটাল হয়ে আছে। তো এটাকে আমাকে নর্মাল করতে হবে। তো এটাকে আমরা কিসে ট্রান্সফার করতে পারি, টগল কেসে। যখন তুমি টগল কেসে ট্রান্সফার করে দেবে, অটোমেটিক যেটা ছোট হাতের ছিল সেটা বড় হাতের হয়ে যাবে, আর যেটা ক্যাপিটাল ছিল সেটা স্মল হয়ে যাবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই কেস সম্বন্ধে জেনে নিলাম, কোন কেসটা কিসের জন্য ইউজ হয়, এবং আমরা এখানে লেখাগুলো ওই স্টাইলে লিখেছি। দেখো লেখাগুলো আমাদের সেইভাবেই লেখা আছে যে সেন্টেন্স কেস, সেন্টেন্স এস ক্যাপিটাল করা হয়েছে, তারপরে লোয়ার কেসে টোটাল এটা ছোট হাতের লেখা হয়েছে, আপার কেসে এটা টোটাল ক্যাপিটাল লেখা হয়েছে। তো কেস অনুযায়ী এর নামগুলো লেখা আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এইগুলোকে ব্যবহার করব কেন? আমরা তো জানি কোনটা কিসে লিখতে হবে। আমরা এই যে খাতায় লিখছি, খাতাতে আমরা ক্যাপিটালে লিখবো না স্মলে লিখবো সেটা তো আমরা নর্মালি জানি, এগুলো আমাদেরকে তো বলে দিতে হয় না। বা কম্পিউটারে যখন আমরা টাইপ করব তখন কোনটা কোন কেসে টাইপ করতে হবে সেটা আমরা অলরেডি জানি। তো অ্যাকচুয়াল মাইক্রোসফট ওয়ার্ডে কেসটা ব্যবহার হবে কখন? যদি আমরা ভুল করে ফেলি তখনই ব্যবহার হবে। দেখা গেল তুমি একটা প্যারাগ্রাফ লিখেছো, সব ছোট হাতের করে দিয়েছো, সেটা ছোট হাতের হবে না, সব ক্যাপিটাল হবে, বড় হাতের হবে। তো তুমি তো 1 ঘন্টা ধরে টাইপিং করেছো, সেটা তো আর ডিলিট করবে না। তো এইখানে হচ্ছে কেসের ব্যবহার। আমরা কি করতে পারি, ওই লেখাটাকে ডিলিট না করে তার কেসকে চেঞ্জ করে দিতে পারি। পুরো লেখাটাকে সিলেক্ট করে যখন আমি আপার কেসে ট্রান্সফার করে দেবো, তো অটোমেটিক পুরো লেখাটা ক্যাপিটাল হয়ে যাবে, মানে তোমাকে আর খাটতে হবে না, তোমাকে আর টাইপ করতে হবে না। তো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেটার বা প্যারাগ্রাফের ক্ষেত্রে যখন আমরা ভুল করে থাকবো, তখন আমরা কেসের মাধ্যম দিয়ে, চেঞ্জ কেসের মাধ্যম দিয়ে সেগুলোকে আবার নর্মালাইজ করতে পারি। যদি ক্যাপিটালে টাইপ করে ফেলো, সেটা যদি ছোট হাতের করতে চাও ছোট হাতের করতে পারো, লোয়ার কেসে ট্রান্সফার করতে হবে। বা তুমি যদি চিন্তা করো যে আমার ক্যাপিটাল টাইপ হয়ে আছে, আমি সেটাকে সেন্টেন্স কেসে ট্রান্সফার করব, মানে ফুল স্টপের পরে ক্যাপিটাল হবে, তো আমরা সেন্টেন্স কেস করে দিতে পারি। তাহলে তোমার অটোমেটিক দেখবে ফুল স্টপের পরে ক্যাপিটাল হয়ে গেছে ফার্স্ট ক্যারেক্টার। তো এইভাবে আমরা এই নিয়মে আমরা চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে বলা হয়েছে যে সিলেক্ট দ্য টেক্সট। আমরা যে টেক্সটটাকে চেঞ্জ করব বা যে প্যারাগ্রাফটাকে কেস চেঞ্জ করব সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে হোম ট্যাবে যাওয়ার পরে চেঞ্জ কেসে আসতে হবে। ফন্ট গ্রুপে আমরা পেয়ে যাব চেঞ্জ কেস। তো সেই চেঞ্জ কেসে ক্লিক করলে পরে আমরা লিস্টে দেখতে পাবো 5খানা কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস এবং টাইটেল কেস, এবং লাস্টে আছে আমাদের টগল কেস। এখান থেকে আমরা হেল্প থেকে কিছু টাইপ নিয়ে আসি। কন্ট্রোল সি, এখান থেকে আমরা কিছু কপি করে নিলাম, এখানে পেস্ট করব। কপি পেস্ট তো তোমরা করেছো। ওই লেখাটা কি করলাম, আমি টাইপ করব না, টাইম লাগবে অনেক, তার জন্য আমি হেল্পে গিয়ে লেখাটাকে কপি করে নেব। এই সেন্টেন্সের উপরে আমরা কোশ্চেনগুলো দেখে নেব। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওটা সিলেক্ট হয়ে যাবে। এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি ফরম্যাট, হোম ট্যাবের আন্ডারে আমরা ফন্ট গ্রুপে গিয়ে চেঞ্জ কেসে আসতে হবে। এখানে দেখো ডাবল এ দেখাচ্ছে। প্রথমে দেখো লেখা আছে সেন্টেন্স কেস, তারপরে আছে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এন্ড টগল কেস। তো আমরা প্রথমে লোয়ার কেস করি। দেখো লোয়ার কেস এ টু জেড সব স্মল হয়ে গেছে। লেখার সাইজটাকে একটু বড় করে দিই, ঠিক আছে? তো এ টু জেড দেখো স্মল, কোনো ক্যাপিটাল পাবে না। তারপরে আমরা যদি আপার কেসে করি তো অটোমেটিক দেখো সব ক্যাপিটাল হয়ে গেল।
তারপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হবে। প্রত্যেকটা ওয়ার্ডের দেখো প্রথম ক্যারেক্টার কি করা আছে, ক্যাপিটাল করা আছে। তারপরে টগল কেসে কি হবে, ঠিক অপোজিট হয়ে যাবে, যেটা স্মল থাকবে ক্যাপিটাল হবে, আর যেটা ক্যাপিটাল থাকবে সেটা স্মল হবে। তো ক্লিক করে দিই, তো দেখো দেখতে পাচ্ছি আমরা কি হয়ে গেছে। আমরা অনেক সময় এরকম ধরনের যদি কোনো সেন্টেন্স দেখতে পাই, দেখবে ইন্টারনেট থেকে যখন কোনো কিছু ডাউনলোড করবে মাঝে মধ্যে এরকম ধরনের সেন্টেন্স চলে আসে, তো লেখাগুলো পড়তে অসুবিধা হচ্ছে, তখন তুমি এটাকে কি করবে, আবার টগল কেসে ট্রান্সফার করে দেবে, আবার টগল কেসে আমরা ট্রান্সফার করে দেবো, তো নর্মাল হয়ে যাবে। টগল কেসটা কি, যেটা থাকবে তার অপোজিট হবে। এখন কি আছে, আমি এখন যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যেটা ক্যাপিটাল আছে সেটা স্মল হয়ে গেল, আর যেটা স্মল ছিল ক্যাপিটাল হয়ে গেল। এবার যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, একই জিনিসই হবে। আর উপরেরটা হচ্ছে আমাদের সেন্টেন্স কেস, যেটা আমাদের লেখাটা ফার্স্ট টাইমে ছিল সেন্টেন্স কেস অনুযায়ী, তো পরে আমরা সেন্টেন্স কেসে আবার ট্রান্সফার করে দিতে পারবো। তো সেন্টেন্স কেসে কি হবে, একদম দেখো লাইনের প্রথম ক্যারেক্টারটা কি আছে, ক্যাপিটাল আছে, ফুল স্টপ দেওয়ার পরে আবার ক্যাপিটাল হবে। এই এখানে যেহেতু পয়েন্টস দেওয়া হয়েছে, কোনো প্যারাগ্রাফ নেই, ফুল স্টপের ব্যাপার থাকবে না, তার জন্য প্রত্যেকটা পয়েন্টের প্রথম অক্ষরগুলো দেখো ক্যাপিটাল করা আছে। তো এটা গেল আমাদের চেঞ্জ কেস। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই ফেসিলিটি পাই স্পেলিং চেক করার এবং গ্রামাটিক্যাল চেক করার, যেটা আদার্স সফটওয়্যারে আমরা পাই না। তো মাইক্রোসফট ওয়ার্ডের এই ফেসিলিটির জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেটার টাইপিং, প্যারাগ্রাফ টাইপিং, বুকস টাইপিং, ম্যাক্সিমাম আমরা কাজগুলো, অফিসিয়াল কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করে থাকি, কারণ এখানে আমরা স্পেলিং এবং গ্রামার দুটোকেই চেক করতে পারি। তো আমাদের কম্পিউটারে যখন আমরা কোনো শব্দ লিখব ইংলিশে, মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো শব্দ লিখব ইংলিশে, তার স্পেলিং যদি ভুল হয় তো অটোমেটিক একটা সিগন্যাল, আমরা রেড আন্ডারলাইন সেই শব্দের তলায় চলে আসবে। শুধু ইংলিশের ক্ষেত্রে নয়, যদি আমরা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে কোনো শব্দ টাইপ করি, সেক্ষেত্রে তোমার স্পেলিং যদি সঠিক হয় সেক্ষেত্রেও কিন্তু ভুল দেখাবে। কারণ মাইক্রোসফট কোম্পানি এখানে যে ডিকশনারিটা রেখেছে সেটা হচ্ছে ইংলিশ ডিকশনারি। ডিকশনারিটার নাম হচ্ছে কাস্টম ডিকশনারি। তো এই কাস্টম ডিকশনারিতে ইংলিশ শব্দ আছে, বাংলা শব্দ বা হিন্দি শব্দ বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ নেই। তো আমরা যখন কোনো বেঙ্গলি শব্দ ইংলিশে লিখব তখন সেটা কিন্তু ভুল দেখাবে। যেমন তোমার নামটা যদি তুমি লিখো, তোমার নামের স্পেলিং তুমি সঠিক লিখছো, দেখবে তলায় রেড আন্ডারলাইন চলে আসছে, তার মানে কি ওটা কিন্তু ভুল নয়, কারণ ওটা অন্য ল্যাঙ্গুয়েজে তুমি টাইপ করছো। তোমার নামের স্পেলিংটা ইংলিশ স্পেলিং নয়, ইংলিশ শব্দ নয়। তো ইংলিশ শব্দ ছাড়া যদি আমরা অন্য কোনো শব্দ লিখি সেক্ষেত্রে কিন্তু রেড আন্ডারলাইন আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তাকে ইগনোর করে দেবো, সেটা রেকটিফাই করার দরকার নাই, সেটাকে ইগনোর করতে হবে আমাদের। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমরা কম্পিউটারে যে ইংলিশটা দেখতে পাচ্ছি, আমরা কম্পিউটারে যে ইংলিশের যে শব্দগুলো আমরা দেখতে পাই এবং আমাদের জেনারেল লাইফে যে আমরা ইংলিশ করি সেটা কিন্তু এক নয়। আমরা জেনারেল লাইফে ইংলিশ করেছি কি ইংলিশ, আমরা জেনারেল এডুকেশনে যে ইংলিশটা শিখি সেটা কি ব্রিটিশ ইংলিশ, মানে ইউকে ইংলিশ, যেটা আমাদের পূর্বপুরুষরা শিখে এসছে। যেহেতু ইংরেজরা ছিল আগে, তো তাদের ইংলিশই আমরা ব্যবহার করছি। আর
আমাদের যে কম্পিউটারের অ্যাপ্লিকেশনে যে ইংলিশগুলো আমরা পাবো সেটা কিন্তু আমাদের ব্রিটিশ ইংলিশ নয়, সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ বা ইউএস ইংলিশ। তো এই দুটো ইংলিশ একটু ডিফারেন্ট আছে, আমি বলে দিলাম বলে আমরা ডিফারেন্টটা বার করতে পারছি, তোমরা কিন্তু বার করতে পারো না। ডিফারেন্টটা কি, কিছু স্পেলিং এর, কিছু শব্দর স্পেলিং এ ডিফারেন্স। যেমন দেখবে আমরা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী কালার বানান কি লিখি, COLOUR। তো আমরা যদি এখানে কালার বানান লিখি COLOUR, ভুল দেখাবে। ব্রিটিশ অনুযায়ী বানান কি COLOR, কালার। তো এরকম অনেক শব্দ আছে যেগুলো সামান্য ডিফারেন্ট। যেমন অর্গানাইজেশন, অর্গানাইজেশন, তো লাস্টে কি আছে জেশন। তো ব্রিটিশ ইংলিশ অনুযায়ী যত শব্দ জেশন দিয়ে আছে SATI, আর আমেরিকানের বলা হয়েছে ZATI ব্যবহার হবে, মানে এস এর জায়গায় সেখানে জেড ব্যবহার হবে। তো অর্গানাইজেশন, এই যে লাস্টে জেশন শব্দটা আছে, এই জেশন শব্দ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে ব্রিটিশের ক্ষেত্রে এস হবে, আর আমেরিকার ক্ষেত্রে বা ইউএস এর ক্ষেত্রে জেড হবে। তো এইভাবে আমরা এই সামান্য পার্থক্য আমরা পাবো। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই ফেসিলিটি পাবো যে কিভাবে স্পেলিং চেক করতে হয়, এবং আরেকটা বড় ফেসিলিটি পাবো যেটা হচ্ছে গ্রামাটিক্যাল। যদি তুমি কোনো সেন্টেন্সে ভুল করো, দেখা গেল সেন্টেন্সে তুমি ইজের জায়গায় অ্যান করেছো, এর জায়গায় অ্যান করেছো, তো সেটারও আমরা একটা সিগন্যাল পাবো, একটা নিচে একটা গ্রিন সিগন্যাল চলে আসবে। তো সেখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেন্টেন্সের মধ্যে আমরা কিছু ভুল করেছি। বা তুমি একটা সেন্টেন্স লিখেছো, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল করনি, সেটাও কিন্তু গ্রামাটিক্যাল ভুলের মধ্যে পড়ে। তো সেটাও তোমার তলায় আন্ডারলাইন চলে আসবে, গ্রিন আন্ডারলাইন আসবে যদি তুমি কোনো গ্রামাটিক্যাল ভুল করো। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা স্পেলিং এবং গ্রামার দুটোকেই ইজিলি ভাবে চেক করতে পারি। তো প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই কিভাবে এটাকে চেক করতে হয়। তো প্রথমে আমাদেরকে কিছু শব্দ লিখতে হবে। যেমন আমি কম্পিউটার শব্দটা লিখি, আমি স্পেলিংটা ভুল করি, তো কম্পিউটারের স্পেলিংটা দেখো আমি ভুল করেছি। তো এখানে অটোমেটিক দেখতে পাচ্ছি কি তলায় একটা রেড আন্ডারলাইন চলে এসেছে। তো লেটস সে তুমি স্পেলিংটা জানো না বলে ভুল করেছো। যখন আমরা কোনো সেন্টেন্স বা কোনো প্যারাগ্রাফ লিখবো, তখন আমরা যেসব শব্দের স্পেলিং জানবো না সেগুলো কি করি, আন্দাজে লেখার চেষ্টা করি। তো আমরা আন্দাজে লিখতে পারলেই হবে, আমরা চেক করতে পারবো স্পেলিং। প্রোনাউন্সিয়েশনটা যাতে ওর ধারে কাছে হয়, তাহলে তুমি তার অরিজিনাল স্পেলিংটা বার করতে পারবে। তো এর উপরে সিম্পল আমরা কি করে দেবো, রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করে দেখো, এটা আমরা উপরে দেখতে পাচ্ছি সবারই দেখাচ্ছে কি COMPUTER হবে। তো এইখান থেকে আমি জাস্ট ক্লিক করে দেবো, তো স্পেলিংটা তোমার চেক হয়ে যাবে। যদি আমরা কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করি, যেমন এখানে আমি লিখলাম দিস ইজ এ অ্যানিম্যাল, তো এখানে দেখো যখন আমি এন্টার দেবো এর তলায় একটা আন্ডারলাইন চলে এসছে, তার মানে এখানে এ হবে না, অ্যান হবে। তো কি হবে সেটা তো আমরা জানি না, আমরা কম্পিউটারের কাছ থেকে জানবো। তো এর উপরে যখন আমি রাইট ক্লিক করব, এইখানে কম্পিউটার তোমাকে বলে দেবে মাইক্রোসফট ওয়ার্ড কি হবে, অ্যান হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান লেখা আছে, জাস্ট ক্লিক করে দিই, তো এটা তোমার চেঞ্জ হয়ে গেল। তার মানে কি ব্রিটিশ আর আমেরিকানে কি সবকিছু একই, আমরা অ্যান এর রুলস যেভাবে মেনটেন করি এরাও মেনটেন করে। শুধু বললাম কি পার্থক্য, ওই স্পেলিং এর পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। যদি আমরা কোনো স্পেলিং ডিকশনারিতে অ্যাড করতে চাই সেটাও করতে পারি।
দেখা গেল নলহাটি শব্দটা আমি লিখলাম, তো বা নহাটি নাই, দেশে রামপুরহাট লিখলাম। তো রামপুরহাট শব্দটা কি স্পেলিংটা ভুল দেখাচ্ছে, কিন্তু আমরা তো স্পেলিং ভুল করিনি, রামপুরহাটের স্পেলিং এটাই হয়। তো যদি কোনো শব্দের স্পেলিং দেখা গেল ব্রিটিশ অনুযায়ী ঠিক আছে, বা দেখা গেল কালার লিখলে, অর্গানাইজেশন, অর্গানাইজেশন, তো দুটোরই স্পেলিং ভুল দেখাচ্ছে। তো আমরা কি করব, রামপুরহাট শব্দটা যেহেতু একটা বাংলা শব্দ, এটা কোনো বাংলা শব্দ হতে পারে বা আদার শব্দ হতে পারে, কিন্তু ইংলিশ নয়, তো তার জন্য এটা রেড আন্ডারলাইন শো হচ্ছে। আর এটা আমরা একটা ইংলিশ শব্দ, অর্গানাইজেশন কি এটা ইংলিশ শব্দ, সেটা আমি স্পেলিংটা ভুল করেছি তার জন্য দেখাচ্ছি। তো প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব, রাইট ক্লিক করবো এর উপরে, নিয়ে অ্যাড টু ডিকশনারি করে দিতে পারি, যেহেতু আমার রামপুরহাট স্পেলিংটা ঠিক আছে, তো আমি এটাকে ডিকশনারিতে অ্যাড করে দিতে পারি। তো দেখো রামপুরহাটের তলায় আর রেড আন্ডারলাইন শো হবে, তার মানে রামপুরহাট শব্দটা এরপরে যতবারই লেখা হবে আর ভুল দেখাবে। তো আমি সঠিক স্পেলিংটা অ্যাড করবো, ভুল নয়। তুমি একটা ভুল শব্দের স্পেলিং লিখে সেটাকে অ্যাড করে দিলে তোমার ডিকশনারিটা খারাপ হয়ে যাবে, সেগুলো করবে না, সঠিক যেটা স্পেলিং সেটাকে অ্যাড করবে। অর্গানাইজেশন, এটা কিন্তু ভুল স্পেলিং, এটা কিন্তু আমরা ডিকশনারিতে অ্যাড করতেও পারি, নাও করতে পারি। এটা যেহেতু ব্রিটিশ অনুযায়ী ঠিক আছে, তো তুমি ডিকশনারিতে অ্যাড করতে পারো। যদি এটা ব্রিটিশ অনুযায়ী ঠিক না থাকতো, এটা ডিকশনারিতে অ্যাড করতাম না। তো এর উপরে রাইট ক্লিক করবো আমরা, নিয়ে অ্যাড টু ডিকশনারি করে দিতে পারি। তাহলে কি হবে, এই স্পেলিংটা তোমার ডিকশনারিতে অ্যাড হয়ে গেল, পরে যখন এই স্পেলিংটা লেখা হবে তখন আর ভুল দেখাবে, কারণ এটা একটা সঠিক স্পেলিং ব্রিটিশ ইংলিশ অনুযায়ী। তো এইভাবে আমরা যখন কোনো লেটার বা প্যারাগ্রাফ লিখবো মাইক্রোসফট ওয়ার্ডে, তুমি নির্ভুল টাইপ করতে হবে, মানে তুমি 100% শিওর যে আমার লেটারে কোনো ভুল নেই। কিন্তু আমরা যখন নোটপ্যাডে লিখি বা ওয়ার্ড প্যাডে লিখি, তখন কোনো তোমাকে সিগন্যাল দেবে না, তখন খাতায় লেখার মতো হবে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো লেটার প্যারাগ্রাফ লিখবো, তখন আমাদের শিওর থাকবে যে 100% এটা আমি সঠিক লিখেছি, কারণ কোনো লেখার তলায় আন্ডারলাইন নেই। ক্লিয়ার? নেক্সট, এটা লিখো। তো কোশ্চেন হচ্ছে হাউ টু চেঞ্জ অ্যালাইনমেন্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা দেখতে পাচ্ছি, তো সেই পেজের কোন সাইডে লিখবো আমরা, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। যেমন খাতায় আমরা যখন কোনো লেটার লিখি, এটা ব্ল্যাঙ্ক পেপার নিয়ে তুমি এটা লেটার লিখছো, তো লেটারে আমরা কি করি, প্রথমে টু দা, যাকে পাঠায় তার নাম, সেটা লেফট হ্যান্ড সাইডে লিখতে হয় এবং উপরে লিখতে হয়। তারপর সাবজেক্টটা ঠিক অ্যাড্রেসের নিচে আমাদেরকে মিডিল করে লিখতে হয়। তারপরে আমরা শেয়ার বলে নিচে আবার লেটারের যে পুরো গদটা থাকে সেটা আমরা পেজের ঠিক মিডিলে লিখি। তারপরে আবার নিয়ম কি, নিচে ইয়োর স্পেসগুলি রাইট সাইডে লিখতে হবে, সেটা লেফট সাইডে লিখলে ভুল। তারপরে ডেটের প্লেস, এগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে দিই। তো একটা পেজের মধ্যে যে টেক্সটগুলো আমরা সাজিয়ে লিখছি, কোনো টেক্সট আমরা মিডিলে লিখছি, কোনো টেক্সট আমরা লেফট হ্যান্ড সাইডে লিখছি, কোনো টেক্সট আমরা রাইটে লিখছি, তো লিখার এই যে স্ট্রাকচার, সেটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো দেখো আমরা এইখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছি বা খাতায় যেটা আমরা লিখছি এখন, দেখবে আমরা লেফট অ্যালাইনমেন্ট মেনটেন করে লিখি। যেমন এখানে একটা লোগো দেওয়া আছে, দেখো লেফট অ্যালাইনমেন্টের। আমরা ডায়েরিতে যেটা লিখি সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট মেনটেন করে। যখন কোনো জায়গায় লিখতে লাগি, সবসময় আমরা লেফট অ্যালাইনমেন্টটা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি। তো লাইনে দেখো
প্রত্যেকটা স্টার্টিং একই জায়গাতে হয়েছে, কিন্তু এন্ডিং গুলো আমাদের ডিফারেন্ট থাকতে পারে। আমরা ডায়েরি দেখলে বুঝতে পারবো যে প্রত্যেকটা লাইন কি হয়েছে, স্টার্টিং একই জায়গাতে হয়েছে কিন্তু এন্ডিং গুলো ডিফারেন্ট হয়েছে। তো লিখার এই স্টাইলটাকে আমরা কি বলবো, লেফট অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্টে ঠিক এরকম থাকবে, এখানে লোগো দেখতে পাচ্ছি আমরা সেন্টার অ্যালাইনমেন্টে। যখন আমরা কোনো পদ্য লিখি তখন কি হয়, খাতার ঠিক মিডিলে এবং লাইনের দুই সাইডে সমান জায়গা থাকবে, লাইনটা ছোট হলেও দুই সাইডে সমান জায়গা থাকবে, মানে মিডিল মেনটেন করে আমাদেরকে লিখতে হয়, এটাকে বলা হয় সেন্টার অ্যালাইনমেন্ট। আর লেফটের ঠিক উল্টো রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্টে কি হবে, রাইট সাইড সোজা হবে, লেফট সাইড সোজা হবে না। দেখা গেল তুমি কোনো অ্যাড্রেস লিখছো রাইট সাইডে, কন্ট্যাক্ট নাম্বার লিখছো পেজের রাইট সাইডে, তো রাইট সাইডটা সমান হবে, আমরা শেষ করবো একই জায়গায় কিন্তু স্টার্টিংটা ডিফারেন্ট করব। যদি বড় লাইন হয় দূর থেকে স্টার্ট করব, আর যদি ছোট লাইন হয় তখন কাছ থেকে স্টার্ট করব, কিন্তু এন্ডিংটা কি করব, এক সমান করব, সেটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আর এটাকে বলা হচ্ছে জাস্টিফাই, মানে এখানে দেখো দুই সাইডই সমান করা হয়েছে। আমরা পেপারের যে লেখাগুলো দেখতে পাই সেগুলো দেখবে দুই সাইডে সমান থাকে। কোনো লেটার বা প্যারাগ্রাফের ক্ষেত্রে যখন আমরা দুই সাইডটাকে সমান করে লিখবো তখন সেটাকে আমরা কি বলবো, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো আমরা এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখে নেব। তো প্রথমে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ টাইপ করতে হবে। আমি এখানে একটা প্যারাগ্রাফ কপি করে নিলাম, এখানে একটা প্যারাগ্রাফ চলে এলো, আর একটা প্যারাগ্রাফ দিয়ে নিই, দুটো, ঠিক আছে। এই যে প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা লেখা আছে কোন কেসে, একটু সাইজ বড় করে নিই, কোন কেসে লেখা আছে, সরি কোন অ্যালাইনমেন্টে, লেফট অ্যালাইনমেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো লেফট অ্যালাইনমেন্ট অন হয়ে আছে, এখানে চারটে অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো সিলেক্ট ডিফল্ট লেফট অ্যালাইনমেন্ট অন থাকে, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব তখন দেখব লেফট অ্যালাইনমেন্ট আমাদের অন হয়ে আছে। সেন্টারে যদি ক্লিক করে দিই আফটার সিলেকশন, তো লেখাটা দেখো সেন্টার হয়ে গেল। তারপরে আমরা যদি রাইটে ক্লিক করে দিই রাইট সাইড সোজা হয়ে গেল। আর যদি আমরা জাস্টিফাই ক্লিক করি তো দেখো দুই সাইডকে সোজা করে দেবো। লাস্টের লাইনটা ছোট আছে তার জন্য এটা কভার করেনি, প্রত্যেকটা লাইন দেখো কভার করে দিয়েছি। আর সিলেক্ট করে আমাদেরকে করতে হবে, সিলেক্ট না করলে মানে কার্সার রাখলে হবে। আমি এখানে যদি মিডিলে কার্সার রেখে দিই সেক্ষেত্রে কাজ করবে, যেমন এখানে কার্সার রেখে দিলাম, আমি লেফট করে দিলাম, দেখো কাজ হয়ে গেল, কিন্তু এটা কাজ হলো না, ঠিক আছে। এই প্যারাগ্রাফের ভিতরে কার্সার আছে বলে এই প্যারাগ্রাফই কাজ করবে। আমি এটাকে আবার রাইট করে দিলাম, দেখো ওইটাই চেঞ্জ হচ্ছে, জাস্টিফাই করে দিই আবার, সমান হয়ে গেল। তো যখন আমরা কোনো পেপার ম্যাগাজিন টাইপ করব তখন আমাদেরকে দুই সাইডকে সমান করার ব্যাপার আছে, সমান থাকলে পরে কি লেখাটা দেখতে ভালো লাগবে। তোমাদের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ বুলেটস এন্ড নাম্বার। তো বুলেটস এন্ড নাম্বার আমরা চিনি নি, আগে কোনটাকে বুলেটস বা নাম্বার বলে। দেখবে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে বলা হয়েছে ওয়ার্ড ফর অফিস 365 ওয়ার্ড, এখানে যতগুলো ভার্সন দেওয়া আছে 2016, 13, 2000, আমরা যেটা শিখছি 2010 এবং 2007, মোর লেস মানে আরো যে ভার্সন গুলো আছে সেগুলোতেও যখন আমরা when you type one
ফুল স্টপ, মানে আমরা যখন 1 লিখে ফুল স্টপ দেব, সাম টেক্সট মানে তারপরে কিছু টাইপ করব, 1 লিখে ফুল স্টপ দিলাম, তারপরে আমরা কি কিছু টেক্সট টাইপ করে অ্যান্ড প্রেস এন্টার, যখন আমরা এন্টার প্রেস করব তখন কি হবে, অটোমেটিক পরে দেখবে 2 নম্বর চলে এসছে, নেক্সট নাম্বারটা কাউন্ট হয়ে যাবে। তো সেটাই হচ্ছে আমাদের নাম্বার, অটোমেটিক চলে আসে। এবার 2 নম্বরে তুমি কিছু লিখেছো, 2 নম্বরে একটা পয়েন্ট লিখলে, নিয়ে যখনই এন্টার দেবে অটোমেটিক কি আসবে, 3 নাম্বার চলে আসবে, সেটা এখানে বলতে চেয়েছে। ঠিক আছে, হোয়াট অটোমেটিক্যালি স্টার্ট এ নাম্বার লিস্ট ফর ইউ, মানে নাম্বার লিস্টটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, তোমাকে আর নাম্বারিং টাইপ করতে হবে না। আমরা জাস্ট টাইপ করবো কি 1 ফুল স্টপ, তারপরে টাইপ করা দরকার হবে না, তারপরে নাম্বারগুলো কি লিস্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তারপরে বলা হয়েছে টাইপ স্টার অ্যান্ড ওয়ার্ড মেক এ বুলেট লিস্ট, মানে আমরা যদি স্টার লিখি, আমাদের কিবোর্ডে সাইন আছে স্টার, এটাকে অ্যাস্ট্রিক্স সাইন বলা হয়। তো এটা লিখে আমরা যখন স্পেস দিয়ে কোনো শব্দ লিখবো বা কোনো সেন্টেন্স লিখে যখন এন্টার দেব, তখন কি হবে, নিচেও দেখবে একটা তোমার বুলেট সাইন চলে এসছে, মানে সেখানে একটা স্টার চলে আসবে। আমরা অনেক সময় খাতায় যখন নাম্বারিং করি তখন বুলেট স্টাইল ব্যবহার করি, যে নাম্বার থাকবে না, শুধু স্টার মার্ক দিয়ে আমি লাইনগুলো লিখব। দেখা গেল কয়েকটা কোর্সের নাম লিখেছো, ডিটা, সিটা, সিপ্যাস, তো তার আগে কি করেছে, স্টার মার্ক দিয়েছে, তো দেখতে ভালো লাগবে। বা আমরা 1 2 3 4 করে লিখতে পারি। তো 1 2 3 4 এই যে দিচ্ছি আমরা, এটাকে কি বলছি আমরা, নাম্বার। আর স্টার মার্ক দিচ্ছি বা কোনো লোগো দিচ্ছি, কোনো স্কোয়ার দিচ্ছ বা একটা কোনো হাতের ছবি দিচ্ছ, অনেক সময় আমরা বুলেটসে দেখতে পাই কি হাতের ছবি, কাটা হাত, এবং ঠিক এইভাবে থাকে, তার মানে কি পয়েন্টস গুলো তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা প্রচুর বুলেটস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। বুলেটসটা কখন ব্যবহার হবে, যখন আমার নাম্বার সীমিত থাকবে, দেখা গেল তোমার পয়েন্টগুলো 10 খানার মধ্যে ঠিক আছে, তখন বুলেটস ব্যবহার করবো আমরা। এবার দেখা গেল তোমাকে পয়েন্ট করতে হচ্ছে 100টার উপরে, 50টার উপরে, তখন বুলেটস ব্যবহার করলে তুমি বুঝতে পারবে না যে তোমার কতগুলো পয়েন্ট হলো। তোমার 10টার মধ্যে যদি পয়েন্ট থাকে তাহলে বুলেটস ব্যবহার করতে পারো, অসুবিধা নেই, সেক্ষেত্রে তুমি সেটা গুনে নিতে পারো যে কতগুলো তোমার স্টার আছে বা কতগুলো বুলেটস ব্যবহার করেছে। কিন্তু যখন আমাদের বেশি পরিমাণে লিস্ট করতে হবে, লিস্টের সিরিজটা যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা নাম্বারই ব্যবহার করব। যেমন তোমাকে বললো যে 200 খানা স্টুডেন্টের নাম টাইপ করো, তখন কি আমরা বুলেটস ব্যবহার করব? করব না, তখন আমরা নাম্বারই ব্যবহার করব, কারণ আমাদের 200টা নাম্বার হয়েছে কিনা সেটা আমরা দেখতে চাই। তো বেশি সংখ্যক লিস্টের ক্ষেত্রে নাম্বারই ব্যবহার করতে হয়, আর অল্প সংখ্যক মানে 10টার নিচে, 10টার বেশি নয়, তখন আমরা বুলেটস ব্যবহার করতে পারি। তো কোশ্চেন হচ্ছে কি আমাদের, হাউ টু ইনসার্ট বুলেটস অ্যান্ড নাম্বার। তো কিভাবে বুলেটস এবং নাম্বার ইনসার্ট করতে হয়, আমরা প্রথমে জানলাম কি যে 1 ফুল স্টপ, তারপরে সাম টেক্সট, কিছু টেক্সট লিখে যখন এন্টার দেবো অটোমেটিক তোমার নাম্বার স্টার্ট হয়ে গেল। বা স্টার লিখে আমরা যখন কোনো টেক্সট লিখে এন্টার দেবো অটোমেটিক বুলেট স্টার্ট হয়ে যাবে। আর এটার মেন যে পদ্ধতি, দেখা গেল আমি ওই পদ্ধতিতে যাব না, আমি ইনসার্ট করব, বা আমি নতুন স্টাইলের নাম্বার নিতে চাই বা নতুন স্টাইলের বুলেট নিতে চাই, তো এর যে মেন মেনু কোথায় আছে সেগুলো আমরা হোম ট্যাব থেকে পাবো। তো প্রথমে আমাদেরকে আসতে হবে ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাব থেকে আমাদেরকে বুলেটস এর নাম্বারে আসতে হবে, তারপরে প্যারাগ্রাফ গ্রুপে যেতে হবে, তারপরে সিলেক্ট দ্য ডিজায়ার বুলেটস এর নাম্বার দ্যাট ইউ ওয়ান্ট। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি ঠিক কোন পজিশনে আছে, এটা হোম ট্যাবের ঠিক মিডিল পজিশনে আমরা এখানে পাবো। ঠিক আছে, তো এটা প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই কিভাবে ইনসার্ট করতে হয়।
তো প্রথমে আমাদেরকে দেখো আমরা প্রথমে 1 লিখে ফুল স্টপ দেবো, তারপরে একটা টেক্সট লিখে দিই, যেমন লিখে দিলাম ডিটা। তো যখনই এন্টার দেবো অটোমেটিক দেখো 2 হয়ে গেল, সিটা 3 হয়ে গেল। তার মানে আমার কি নাম্বারটা অটোমেটিক স্টার্ট হয়ে গেল। এবার দেখা গেল আমার 3টে কোর্স আছে, এর বাইরে আর কোর্স নেই, বা 4টে কোর্স আছে, এর বাইরে আর নেই। তো আমরা লাস্টে যখন এন্টার দিচ্ছি তখন কি হচ্ছে, আবার 6 নাম্বার 5 নাম্বার চলে আসছে। তো আমার 4 নাম্বার লাস্ট হবে, এরপরে আর নাম্বার হবে না, 4 অবধি লাস্ট হবে। তো আমি এখানে আরেকবার এন্টার দিয়ে দেবো, তো অটোমেটিক তোমার এটা চলে যাবে। বা তুমি ব্যাক স্পেস দিতে পারো, ব্যাক স্পেস দিলেও অটোমেটিক এটা চলে যাবে, ঠিক আছে। আর স্টার লিখে যদি আমরা কোনো শব্দ লিখি, দেখো অটোমেটিক সেটা একটা বুলেটসে ট্রান্সফার হয়ে গেল। আমি এখানে বললাম ডিটা, এটা দেখো এটা এটা হচ্ছে বুলেটস। এটাও ক্যান্সেল যদি করতে চাই, লাস্টে আর একবার এন্টার দিয়ে দেবো, এটাও ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখা গেল যে আমি নাম্বারের বিভিন্ন গঠন আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে, সেগুলো পরিবর্তন করব। তখন কিন্তু আমাদের মেন পদ্ধতি যেটা, সেটা ইউজ করতে হবে। তো প্রথমে এটাকে আমি সিলেক্ট করে নেব যে আমি নাম্বার স্টাইলটা চেঞ্জ করতে চাই। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম ট্যাবে কি গ্রুপে, প্যারাগ্রাফ গ্রুপে। এই গ্রুপটার নাম হচ্ছে প্যারাগ্রাফ। তো এখানে আমরা এই টপে চলে যাব, এটা হচ্ছে বুলেটস, ঠিক আছে, এবং তার পাশেরটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে নাম্বার। তো নাম্বারে দেখো আমরা এইটা ব্যবহার করেছি, এটা দেখো সিলেক্টেড হয়ে আছে, ইয়েলো সিগন্যাল দেখতে পাচ্ছি। তো আমরা নাম্বার লেটসে আমরা রোমান হরফে নাম্বার করব এইটা। তো সিলেক্ট করে জাস্ট ওকে করে দিতে হবে, এখানে ক্লিক করে দিলে চলে আসবে ডিরেক্টলি। তো নাম্বারের স্টাইলটা দেখতে পাচ্ছ রোমান হরফ হয়ে গেছে। এইভাবে তুমি নাম্বারের স্টাইল যখন চেঞ্জ করবে তোমাকে এখানে আসতে হবে। বা এবিসিডি করতে চাই, তো এখান থেকে আমি নাম্বারের স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। সেট নাম্বার ভ্যালু, মানে আমি নাম্বার কোথা থেকে স্টার্ট করব, এখানে আমি ভ্যালু দিয়ে দেবো, সে অনুযায়ী নাম্বার স্টার্ট হবে। আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম, পি ভ্যালু দিলাম, ওকে। তো প্রথমে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা নর্মাল নাম্বার করে নিই। তারপরে এইখানে দেখো সেট নাম্বার ভ্যালু, এখানে আমরা ভ্যালুতে আসবো। এখানে আমি ভ্যালু বললাম 101, 101 থেকে স্টার্ট হবে। তো তোমার নাম্বারটা কি হলো, 101 থেকে স্টার্ট হবে। তো যে কোনো জায়গা থেকে আমরা স্টার্ট করতে পারি, তার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, সেট নাম্বার ভ্যালুতে আসতে হবে। এখান থেকে আমরা নাম্বারের ভ্যালুটাকে স্টার্ট করতে পারি। তো এটাকে আবার নর্মাল করে দিই, এটা 1 করে দিই, আবার 1, ওকে। তো নাম্বারটা আবার 12 হয়ে গেল। সেম একইভাবে যদি আমরা বুলেটস চেঞ্জ করতে চাই, এই বুলেটস গুলো আমরা অন্য ধরনের নেব। তো এইখানে প্রথমে আমাদের অপশন আছে বুলেটস, দেখো এইগুলো আমরা ইউজ করতে পারি। মাউস নিয়ে গেলে দেখাবে চেঞ্জ হচ্ছে, অথবা এখানে ডিফাইন নিউ বুলেটস, এখান থেকে আমরা কি করতে পারি, আরো বুলেটস এর গঠন আছে, যেমন এখানে সিম্বলে আমরা ক্লিক করে দেবো। সিম্বলে ক্লিক করলে এখানে আমরা দেখো প্রচুর বুলেটস এর সিম্বল পেয়ে যাচ্ছি। এখানে এখানে লিস্টটাকে তুমি ভিউ করতে পারো, অথবা আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব। এইখানে ডাব্লু পেস্ট করে ওয়েন, এখানে ডাব্লু পেস্ট করে দেবে, নিয়ে উইন্ডিংস বলে যেটা আছে, ডাব্লু উইন্ডিংস বলে ডাব্লু লিস্টে পাবে। এখানে প্রচুর ফন্ট আছে, তো আমাদেরকে জেনে রাখতে হবে কোনটাতে সঠিক আসবে। তো এই লিস্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি উইন্ডিংস। তো এইখান থেকে দেখো প্রচুর সিম্বল পাবে, সবে কিন্তু থাকে না, কিছু কিছু ফন্ট আছে, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। যেমন এই যে হাতের ছবি পেন নিয়ে আছে, এটা এটা নিতে চাই, ওকে করে দেবো।
তারপরে এটাকে ওকে করে দেবো। তো এখানে দেখো নাম্বারিংটা চেঞ্জ হয়ে গেল, হাতের ছবি দেখাচ্ছে। তো এইভাবে আমরা যদি কোনো পয়েন্টস করতে চাই বুলেটস ব্যবহার করতে পারি। আর যদি আমরা লিস্ট টাইপ করতে চাই, দেখা গেলো তোমাকে 100, 200, 300 স্টুডেন্টের নেম বা অ্যাড্রেস রিপোর্ট এগুলো যদি বানাতে হয়, তখন আমরা নর্মাল নাম্বারটাকে ব্যবহার করতে পারি। তো এটা আমাদের খুবই প্রয়োজন অফিসিয়াল কাজে। অফিসিয়াল কাজে তোমাদের এই নাম্বার ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন রিপোর্ট টাইপ করতে গেলে তোমাকে নাম্বার ব্যবহার করতেই হবে। দেখা গেলো তুমি একটা স্কুলে কাজ করছো, স্কুলে তোমাকে বলা হলো যে ক্লাস 5 এর এ সেকশন, বি সেকশন এবং সি সেকশন, তিনটে সেকশনের আলাদা আলাদা রিপোর্ট বার করো। তো তোমার এই নাম্বারিং ব্যবহার করতেই হবে। তো এইগুলো আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কে খুবই প্রয়োজন হয়। এটাকে ভালো করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনই আমাদেরকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের পরের ক্লাস থেকে প্রজেক্ট দেওয়া শুরু হবে, মানে একটা করে কাজ দেওয়া হবে, সেই কাজটা করতে হবে। সেই কাজটা করতে গিয়ে তোমাকে এই কোশ্চেনগুলোকে ইউজ করতে হবে। তোমাকে বলা হলো যে একটা অ্যাড্রেস রিপোর্ট তৈরি করতে, তোমাকে অ্যাড্রেস রিপোর্টটা বানাতে হবে। তো প্রজেক্ট তোমাদের এই পরের ক্লাস থেকে প্রজেক্টের ওয়ার্ক দেওয়া হবে প্র্যাকটিক্যালে, সেগুলো তোমরা ইজিলি ভাবে করতে হবে। নেক্সট, তো কোশ্চেন হচ্ছে হাউ টু ইনসার্ট মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট বলতে নাম্বারের আন্ডারে যদি আমরা কোনো নাম্বার করি, যেমন আমরা অনেক কোশ্চেনে দেখতে পাই পরীক্ষা যখন দিই যে 1 নাম্বারের এবিসিডি, 2 নাম্বারের 1 2 3 4 মানে রোমান হরফে দেওয়া থাকে, মেন নাম্বারটা নর্মাল নাম্বার দেওয়া থাকে, তারপরে রোমান হরফে থাকতে পারে, তারপরে অ্যালফাবেটে থাকতে পারে। তো নাম্বারের আন্ডারে যদি আবার সাব নাম্বার হয়, যেমন আমরা ফোল্ডারের ভেতরে ফোল্ডার রাখলে কি বলি, সাব ফোল্ডার। তো নাম্বারের আন্ডারে আবার নাম্বার, সেটাকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট। মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় সেটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। তো এটা আমরা প্রথমে অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই কিভাবে করতে হয় দেখে নিই। তো আমাদের প্রথম অপশন আছে বুলেটস, তারপরে নাম্বার, তারপর 3 নাম্বার অপশন হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এখানে চলে আসবো। প্রথমটাই আমি সিলেক্ট করি, বা এটা নিতে পারি আমরা, এবিসিডি করা আছে। তো এখানে আর্টিকেল বলে চলে এলো। তো এখানে আমরা কোনো কিছু লিখার পরে এখানে আমি লিখলাম ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এন্টার দিলাম। এন্টারের পরে আমরা ট্যাব দেব। এটা কাজ করছে না, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এন্টার দিলাম। তো এন্টার দিলে দেখো নর্মাল 2 আসছে, কিন্তু আমরা 2 নিতে চাই না। এখন এর আন্ডারে কি কি চ্যাপ্টার আমরা শিখবো সেটা লিখবো। তো আমরা এন্টার দেওয়ার পরে একবার ট্যাব দেবো কিবোর্ড থেকে, কিবোর্ডে ট্যাব দেবে, তো অটোমেটিক এটা এ হয়ে যাবে। এবার এখানে আমি কি কি শিখবো, লেটস আমি বললাম ফান্ডামেন্টাল, এন্টার, তখন দেখো বি আসছে, ও এস, তারপরে এমএস অফিস, ঠিক আছে, এন্টার দিলাম। তারপরে লিখলাম এমএস ভিজুয়াল বেসিক, ঠিক আছে। তো এন্টার দিলাম, তো নাম্বার আসছে। এবার এটাকে আমি ক্যান্সেল করব, আমার আর দরকার নেই পয়েন্ট। তো আরেকবার এন্টার দিয়ে দেবো। যখনই আরেকবার এন্টার দেবো অটোমেটিক দেখো 2 চলে এলো। এবার 2 নম্বরে আমি বললাম সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন,
সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এন্টার দিলাম। আবার দেখো 3 আসবে, কি ইউজ করবে এখানে, ট্যাব ইউজ করবে। ট্যাব যখনই দেবে কিবোর্ডে অটোমেটিক দেখো এর আবার এবিসি চলে আসবে। এবার এখানে আমি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আমরা উল্লেখ করে দিতে পারি। লেটস এখানে বললাম এমএস এক্সেল, এমএস ওয়ার্ড। তো এইভাবে আমরা নাম্বারিংস করতে পারি। এটাকে বলছে কি মাল্টি লেভেল লিস্ট। ওকে, আজকের মতো শেষ।